বন্ধুগণ, রামায়ণের সমস্ত কথা হলো অমৃত কথার সমান। আজকে আমরা রামায়ণের মাহাত্ম্য স্বরূপ জানব যে রাবণের সাথে যুদ্ধের ক্ষেত্রে রামচন্দ্রের থেকেও লক্ষণের অবদান ছিল অনেক বেশি। লক্ষণ ছিলেন রামচন্দ্রের থেকেও অনেক বড় বীর। রামের থেকে লক্ষণ শ্রেষ্ঠ কেন হলো তা আমরা এই ভিডিওতে জানব। ঘটনাটা একটু গোড়ার থেকে বলি। রামচন্দ্র, লক্ষণ ও বানর সেনাদল এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে রাবণকে পরাস্ত করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর রামচন্দ্র, লক্ষণ, সীতা, হনুমান সকলে অযোধ্যায় প্রবেশ করে। রামচন্দ্র অযোধ্যার মহারাজা হন। এই সময় একদিন মহামুনি অগস্ত্য রামচন্দ্রের রাজসভায় আসলেন এবং আসন গ্রহণ করলেন। সমস্ত সভাসদদের সামনে অগস্ত্য মুনি রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে, হে রামচন্দ্র, তুমি বলো, তুমি কিভাবে রাবণকে যুদ্ধে পরাস্ত করলে? তুমি আর তোমার ভাই লক্ষণ কোন কোন রাক্ষসকে যুদ্ধে পরাস্ত করেছ তা আমাকে বিশদে বলো। লঙ্কার ভেতরে প্রবেশ করে কিভাবে তোমরা সমস্ত রাক্ষসকে হত্যা করে মাতা সীতাকে উদ্ধার করলে তার সমস্ত কাহিনী আমি শুনতে চাই। শ্রীরামচন্দ্র হাত জোড় করে অগস্ত্য মুনির চরণে প্রণাম জানিয়ে বললেন যে, আমরা দুই ভাই ও আমাদের বানর সেনা অসম্ভব যুদ্ধ করেছি লঙ্কাতে। যুদ্ধে আমরা অসংখ্য রাক্ষসকে হত্যা করেছি, যা মুখে বলা খুব কঠিন ব্যাপার। আর প্রত্যেক রাক্ষস ছিল অত্যাধিক শক্তিশালী। আমি নিজের হাতে রাবণ, কুম্ভকর্ণকে হত্যা করেছি। আমার ভাই লক্ষণ বীর যোদ্ধা ইন্দ্রজিৎকে হত্যা করেছে। এই শুনে অগস্ত্য মুনি বললেন, রামচন্দ্র, তোমাকে একটা কথা বলি। ইন্দ্রজিৎ হলো লঙ্কার ভেতরে সব থেকে বড় বীর যোদ্ধা। ইন্দ্রজিৎকে বধ করেছে ঠাকুর লক্ষণ, তাই লক্ষণের মতো বীর যোদ্ধা আর পৃথিবীতে নেই। এই শুনে শ্রী রামচন্দ্র একটু ক্ষীণমন্য হলেন এবং বললেন, হে মহামুনি, আপনি কি বলছেন? রাবণ, কুম্ভকর্ণ এদের থেকেও বীর যোদ্ধা ইন্দ্রজিৎ? আমি রাবণকে হত্যা করেছি, কুম্ভকর্ণকে হত্যা করেছি, তা সত্ত্বেও লক্ষণ সব থেকে শ্রেষ্ঠ যোদ্ধা। তখন মহামুনি অগস্ত্য মুনি বললেন, হে রামচন্দ্র, শোনো, ইন্দ্রজিৎকে বধ করা যার তার কর্ম নয়। ইন্দ্রজিৎ দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে বেঁধে লঙ্কা এনেছিলেন। তার প্রত্যেকটা বাণ ব্রহ্মাস্ত্রের সমান শক্তিশালী। ইন্দ্রজিৎকে সেই হত্যা করতে সক্ষম হতো যে 14 বছর কিছু খায়নি, 14 বছর ঘুমায়নি এবং 14 বছর কোনো নারীর মুখ দেখেনি। তাই লক্ষণ ইন্দ্রজিৎকে হত্যা করেছে মানে লক্ষণ এই সমস্ত নিয়ম পালন করেছে, আর এটা লক্ষণ ছাড়া পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব নয়। তাই লক্ষণ পৃথিবীর শ্রেষ্ঠ বীর। শ্রী রামচন্দ্র বললেন, হে মহামুনি, আপনি কি বললেন? 14 বছর ধরে আমি লক্ষণকে ফল দিয়েছি। সে কেমন করে 14 বছর না খেয়েছিল? সে 14 বছর ধরে সীতার সাথে ভ্রমণ করেছে, তা সত্ত্বেও কেমন করে সীতার মুখ দেখেনি? তাছাড়া আমি আর সীতা থাকতাম এক কুটিরে, লক্ষণ থাকতো আলাদা কুটিরে। তাহলে কিভাবে সম্ভব যে লক্ষণ একদিনও ঘুমায়নি? ঋষি অগস্ত্য মুনি বললেন, আমরা এর উত্তর ঠাকুর লক্ষণের মুখের থেকেই শুনতে চাই। ডাকা হোক তাকে রাজসভায়। তখন রামচন্দ্র সুমন্ত্র সারথীকে পাঠালেন লক্ষণকে ডাকার জন্য। এই সময় লক্ষণ মাতা সুমিত্রার কোলের উপর বসেছিলেন। সারথীর কাছে জানতে পারলেন যে রামচন্দ্র তাকে ডেকেছেন। সাথে সাথে লক্ষণ উপস্থিত হলেন রাজসভায়। তখন রামচন্দ্র লক্ষণের কাছে শুনতে চাইলেন, হে ভাই লক্ষণ, আমি, তুমি আর সীতা একসাথে 14 বছর ছিলাম, তা সত্ত্বেও কি তুমি কোনোদিন সীতার মুখ দেখোনি? আর এই 14 বছরে তুমি কি কোনোদিনও ঘুমাওনি? আর আমি তোমাকে 14 বছর ধরে যে ফল দিয়েছি, তুমি কি তা কোনোদিন খাওনি? তখন ঠাকুর লক্ষণ রামচন্দ্রের এই কথা শুনে বললেন, দাদা শোনো, আমি 14 বছরে কোনোদিন মা সীতার মুখ দেখিনি। যেদিন রাক্ষস রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন আমরা দুইজন সারা জঙ্গল কান্না করে বেড়াচ্ছিলাম। ঋষ্যমুখ পর্বতে আমরা যখন মাতা সীতার অঙ্গের কিছু আবরণ পেলাম, তখন কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে, লক্ষণ, এগুলো চিনতে পারছো? আমি কিন্তু বলেছিলাম, পায়ের নুপুর ছাড়া আমি আর কোনো গহনাই চিনতে পারছি না। বনবাসের 14 বছরে আমি মাতা সীতার শুধুমাত্র পায়ের দিকেই তাকিয়েছিলাম, তার জন্য শুধুমাত্র নুপুরটি আমি চিনতে পেরেছি। আর প্রথম দিকে যখন আমার একদিন নিদ্রা আসছিল, তখন আমি নিদ্রাকে বলেছিলাম,
এখন তুমি আমার কাছে এসো না। 14 বছর পর যখন আমার দাদা রামচন্দ্র রাজা হবেন, আমি তখন তার মাথায় ছত্র হাতে করে দাঁড়াবো। তখন তুমি আমার কাছে এসো। তার জন্যই দাদা তুমি দেখবে যে আমি তোমার মাথায় ছাতা হাতে করে দাঁড়ালে আমার ঘুম আসে। 14 বছরে আমি সর্বদা রাত্রিবেলা তোমাদের কুটিরের দ্বারে দাঁড়িয়ে পাহারা দিতাম। আর 14 বছর আমি যে কিছু খাইনি তার প্রমাণও আছে। বনের থেকে যখন আমি ফল নিয়ে আসতাম এবং তোমাকে দিতাম, তুমি তার 3 ভাগ করতে এবং 1 ভাগ আমাকে দিয়ে বলতে যে, লক্ষণ, ফল ধরো। কোনোদিন তুমি আমাকে ফল খেতে বলনি, আর তুমি খেতে আজ্ঞা না দিলে আমি কি করে খাই? তাই সমস্ত ফল আমি ধরে রাখতাম, কোনোদিন খাইনি। আমার সমস্ত ফল এখনো একটি তুনের মধ্যে বোঝাই করে রাখা আছে জঙ্গলে। রামচন্দ্র তখন বললেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার সেই ফল নিয়ে আসো। আজকে আমি গুনবো 14 বছরের ফল ঠিক আছে নাকি। লক্ষণ তখন হনুমানকে পাঠালেন জঙ্গলে সেই ফল নিয়ে আসার জন্য। হনুমান মনে মনে ভাবলেন, এই সামান্য ফল আনার জন্য যে কোনো বানরকে পাঠালেই তো পারতেন, আমাকে কেন পাঠালেন? এই ভেবে যখন হনুমান ফলের সেই ঝুড়ি তুলতে গেলেন, তখন তিনি আর তা পারলেন না, যে সেটা এতটাই ভারী হয়ে পড়ল। শেষ পর্যন্ত হনুমান ফিরে এলেন রামচন্দ্রের কাছে এবং বললেন যে ফল আছে, কিন্তু সেটা আমি তুলে নিয়ে আসতে পারলাম না। শেষ পর্যন্ত লক্ষণ নিজে গিয়ে বাম হাতে করে ধরে সেই ফলের ঝুড়ি নিয়ে আসলেন রাজসভায়। রামচন্দ্র সেই ফল সমস্ত গুনলেন এবং দেখলেন 14 বছরের মধ্যে 7 দিনের ফল কম। তখন রামচন্দ্র বললেন, এই যে তুমি 7 দিনের ফল খেয়েছো, না হলে কম হলো কেন? লক্ষণ তখন বললেন, 7 দিনের ফল আমি খাইনি দাদা। আসলে 7 দিন আমরা ফল জঙ্গল থেকে সংগ্রহ করতেই যাইনি। কোন কোন সে 7 দিন এক এক করে লক্ষণ তা বলল। প্রথম যেদিন আমরা আমাদের পিতা দশরথ মারা গেছেন এই খবর শুনলাম। দ্বিতীয় যেদিন রাবণ মাতা সীতাকে হরণ করল। তৃতীয় যেদিন ইন্দ্রজিৎ নাগপাশ অস্ত্র আমাদেরকে বেঁধে ফেলেছিল। চতুর্থ ইন্দ্রজিৎ যেদিন মায়া সীতা আমাদের সামনে কেটেছিল। পঞ্চম যেদিন রাবণ আমাকে শক্তিশাল বাণ মেরেছিল। ষষ্ঠ যেদিন মহিরাবণ আমাদের পাতালে বন্দি করেছিল। আর সপ্তম যেদিন আমরা রাবণ বধ করেছিলাম। এই কথা শোনার পর রামচন্দ্র ভাই লক্ষণকে বুকে জড়িয়ে ধরে বললেন যে, ভাই, তুমি সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠ বীর। তোমার তুলনা এই ধরাধামে কারো সাথে হবে না। তুমি আমার প্রিয় ভাই।